আজ আমাদের সাথে একজন চমৎকার অতিথি আছেন, সাথে আছেন চিত্রশিল্পী মহিউদ্দিন আহমেদ। শুভ সকাল। শুভ সকাল। আমরা আমাদের অতিথিদের একটি প্রশ্নের মাধ্যমে শুরু করে থাকি। সকালটা ঠিক কিভাবে শুরু হয়, একজন চিত্রশিল্পীর সকালটা কেমন হয় একটু জানতে চাই। আমার ওইরকম নির্দিষ্ট কোনো নিয়ম মাফিক কোনো কাজ নাই যে আমি সকালবেলা উঠে কাজ করব, ছবি আঁকবো বা অন্য কাজ। আমি নর্মালি বাসায় থাকি। যখন ঘুম থেকে উঠে টুকটাক কিছু যদি থাকে ব্রাশ টাশ করে মানে কোনো রুটিন বাউন্ড কোনো কিছু নাই। আপনার প্রদর্শনীর ব্যাপারে একটু কথা বলতে যাচ্ছিলাম। প্রথমে অভিনন্দন জানাচ্ছি আপনাকে, আপনার একক প্রদর্শনী শুরু হয়েছে। একটু জানতে চাচ্ছি, অন্তর্গত প্রতীতি নামটা কিন্তু খুবই চমৎকার, তো নামকরণের পেছনে কোনো গল্প আছে? নামকরণের অন্তর্গত প্রতীতি অর্থ হইল আপনার, আমরা যেটা বলতে চাই ভিতরের অনুভূতি। আমি যখন কাজ করি সবসময় আমি কোনো কিছু না কোনো কিছু নিয়ে ভাবি। এই ভাবনাটা অনেক সময় অনেক লম্বা সময় হয়, অনেক সময় শর্ট সময় হয়। তো যেইটা করি যে কাজ করার সময় অনেক কিছু ভাবতে ভাবতে একটা পর্যায়ে গিয়ে স্টপ, যে না আমার এই কাজটা এখানেই শেষ। তো যে কারণে এটা নাম আমি দিয়েছিলাম প্রথমে আমরা ইনার কনভিকশন। তো গ্যালারি থেকে বললো যে না, কনভিকশন কথাটা কেমন লাগছে, আমরা কন্ট্রাডিকশন সার্টিটিউড এটা দিয়ে দিই। ঠিক আছে, চলবে, অসুবিধা নেই। মূল কথা হলো ভিতরের অনুভূতি। কারণ অনেকে আমরা ছবি আঁকি তাৎক্ষণিক চিন্তা, যেমন বাইরে যখন যাই, ল্যান্ডস্কেপ স্টুডেন্ট লাইফে করতাম অনেক, সামনে যা দেখতেছি সিনারি আঁকতেছি, সেটা পেন্সিলে হোক বা অয়েলে হোক বা ওয়াটার কালার হোক। তো এইটা কিন্তু সম্পূর্ণ কোনো কিছুর দেখা না, ভিতরে দেখা। বসছি কলম কাগজ কলম নিয়ে, বাস্তবতাকে নিজে ক্যানভাসে তুলে ধরা চলছে। মূলত এটা কাগজ আর কলম। আচ্ছা, মানে ক্যানভাস বলে এটা বোঝায়, এই ক্যানভাস না, এটা আমরা যেটা বুঝি রং তুলি ক্যানভাস, এটা না, কাগজে কলমে। এবং এটাতে দীর্ঘ সময় একটা কাজ করতে আমার কোনো কাজে 15 দিন, কোনো কাজে 1-1.5 মাস, কোনো কাজে 2 মাস 3 মাস সময় লেগে একটানা কাজ। এবং প্রতিদিন এমন না যে 2 ঘন্টা, প্রদর্শনীর ব্যাপারে 10 জানতে ঘন্টা, চাচ্ছি, 12 ঘন্টা, 16 ঘন্টা। প্রদর্শনীটা কোথায় চলছে? আমার প্রদর্শনী চলছে হলো আপনার আলিয়াস ফ্রান্সিস ধানমন্ডি 2-এ লা গ্যালারি। আচ্ছা, সময়সূচি একটু দর্শকদের যদি জানাতেন, প্রদর্শনীর সময়টা। সময়সূচি আমাদের এটা তো অলরেডি হয়ে গেছে। সকাল দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত। আর আপনার এটা হয়ে গেছে 10 থেকে 15। কেমন ছিল ওখানে যে দর্শকরা এসেছিলেন, তাদের কৌতূহল কেমন ছিল বা প্রদর্শনীটা কেমন গিয়েছে সে বিষয়ে একটু বলুন। দেখেন, কলমে আমি যেই কাজটা করি, কলমের ডট, যে কারণে দীর্ঘ সময় লাগে একটা ছবি আঁকতে। একটা ফুল শিট কাজে 2 মাস 3 মাস সময় লাগে। তো এই কাজ খুব কম আর্টিস্টরা এই কাজ একদম করে না তা না, খুব কম আর্টিস্ট এই কাজ করে। অনেক ধৈর্য, অনেক কষ্ট, অনেক ইন্সপিরেশন থাকে, অনেক চিন্তা ভাবনা থাকে, যে কারণে খুব কম। তো অনেক দর্শক আসছে এবং সবাই খুব প্রশংসা করছে। অর্থাৎ দর্শকদের ভালো সাড়া পেয়েছে। দর্শকের বেশ ভালো সাড়া পাই। কারণ আমি এর আগে 40-45টা গ্রুপ এক্সিবিশন করছি, কিন্তু একক এক্সিবিশন আমার এই প্রথম। এবং আমি এটাই চিন্তা করেছি যে আমি যদি ওয়াটার কালার, অ্যাক্রিলিক বা অয়েল কালার করি, এগুলো কমন, সবাই করে। আমি চিন্তাই করছি ভিন্ন মাত্রায়, ভিন্ন একটা মাধ্যম, যদি এটা পরিচিত মাধ্যম, কিন্তু এখানে কেউ খুব একটা কাজ করে না। এইটা দিয়ে আমার টোটাল এক্সিবিশনটা এই মাধ্যমেই ছিল। 2-4টা কাজ। পেন্সিল দিয়ে কাজ করার এই যে অনুপ্রেরণাটা বা এই চিন্তাটা কি করে আসলো আপনার মাঝে? আচ্ছা, এই খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছেন। লালমাটিয়ে আমাদের এক স্যার থাকতো, চিরাং চারুকলার শিক্ষক, উনি চন্দ্রশেখর দে। ওনার বাসায় একদিন আমরা কয়েক বন্ধু গেলাম। তো উনি বুঝতে পারছে যে আমরা ওনার সাথে দেখা করতে আসছি, একটু পরে চলে যাবো। তো ওনার, তোমরা তো একটু পরে চলে যাবা, একটা চা খাও, আমি তোমাদেরকে 2টা কাজ দেখাই। উনি 2টা ওনার টেবিলে যেতে ভাইগুলো 2টা ফুল শিট পেনের কাজ। ওইটা দেখার পরে আমার মনে হলো যে একটা কলম, জাস্ট কলমটা আমাকে দেখালো, একটা পাইলট পেন,
নর্মাল একটা পাইলট, জাপানি কোম্পানি এই পাইলটটা, এইটা দিয়ে এত ভালো কাজ করা যায়, এত ভালো কাজ, এত চিন্তা ভাবনা, এত ধৈর্য, এইটা ওই যে আমি দেখলাম ওনার বাসায়, কিন্তু আমার ভিতরে এটা সেখান একটু থেকে একটু করে কাজ, অনুপ্রেরণাটা কিন্তু চলে আমি আসছে। তখনই শুরু করতে পারি না। আমি পরে টুকটাক কাজ করলাম এটা সেটা। করোনার সময় আপনারা জানেন যে সবার অফিস আমাদের বাসায় চলে আসছিল, আমরা হ্যাঁ। বাসায় বসে অফিস করতাম। টানা 1.5 বছর বলতে গেলে এই করোনার সময় আমরা অফিস করছি বাসায়, যে কারণে আমি ওই সময়ই এই পেনের কাজ আপনি জানেন যে ওই অফিস বাসায় থাকলেও খুব একটা বেশি কাজ ছিল না, কাজ ছিল কম। করোনার মধ্যে কাজ কী হবে, তো টাইমলি তো বসতাম সকালবেলা, ঘুমতে উঠে খাওয়া দাওয়া নাস্তা পানি করে হাট বাজার করে বসতাম, এই যে বসতাম রাত 10টা 11টা 12টা 1টা 2টা, অনেক সময় ভোর রাত পর্যন্ত। আর রোজার সময় একদম ভোর রাতে গিয়ে শেষ করতাম, টানা এই কাজ চলতো একটা টুকটাক ফাঁকে। আর আমি যখনই কাজ করতাম কোনো একটা মিউজিক ছেড়ে দেখতাম, বা আর যে কিবরিয়ার গল্প শুনতাম, বা অনেক সময় বাংলা সিনেমা দেখতাম, হিন্দি সিনেমা দেখতাম, এগুলি দেখতে থাকতাম, একটু দেখতাম কাজ করতে। এইভাবে করে করে আমি ঘন্টার পর ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা এইভাবে পার হয়ে যেত। তারপরে আবার ঘুমাই যেতাম, সকালবেলা উঠে আবার শুরু হতো। এবারে 1.5 বছর একটা না কাজ, আমি 1.5 বছরের মধ্যে 8-10টা কাজ করছি। বিভিন্ন আচ্ছা, size দীর্ঘ আর কি। সময় নিয়ে আপনি কাজগুলো দীর্ঘ করেছেন। সময়ের কাজ এগুলো। তো একটু অনেক বিষয় দিন জানতে কাজ। চাই, প্রদর্শনী শিল্পকর্মে মানুষের যে মনের আকাঙ্ক্ষা সেটি কিভাবে চিত্রায়িত করেছেন, বা অবচেতন মনের যে বিষয়টি? আপনি দেখছেন কি না, এখানে অনেক কিছু আমি চিন্তা করছি সমসাময়িক ঘটনা, বা অনেক কিছু অতীতের ঘটনা। যেমন আমি একটু বলি, এই যে আপনার ঢাকা শহর, আমি যেই ঢাকা দেখেছি এই ঢাকা এখন আর কিছুই নেই। আমি ছোটবেলায় যে ঢাকায়, আমি গোলাপবাগে আমার বাসা ছিল তখন, আমি যখন কলেজেও পড়ি তখন আমি রামপুরা মেরুলে আমার এক বন্ধুর বাসায় আসছিলাম। এরপর আমি দেখছি এখানে বিশাল জলাশয়, পুরো এলাকা জুড়ে জলাশয়। এখন দেখেন কয় হাজার বিল্ডিং হয়েছে। তো ডোবা ডাবা আমার অনেক অনেক কিছু কাজ আছে, ডোবা, পানি, নৌকা, আপনাকে একটা প্রশ্ন এখানে ঠিক করতে আছে? চাচ্ছি, ঢাকার বর্তমান যে পরিস্থিতি হয়, যখন এই যে বলেছিলেন যে অনেক বড় জলাশয় ছিল, এখন বৃষ্টির কারণে যে জলবদ্ধতা তৈরি হয়, যে পরিস্থিতি হয়, সেটা কি আগেও ছিল? না, জলাবদ্ধতা এইভাবে ছিল না, কারণ আশেপাশে ডোবা জলাশয় ছিল, তো পানিটা নেমে যেত। কিন্তু রাস্তাঘাট বেশিরভাগ ছিল মাটির, যে জন্য কাদা হইতো, ওইভাবে ছিল না। আমি আরেকটা সাবজেক্টের কথা বলি, দেখবেন আমি চিটাগাংয়ে আমি যখন স্কুলে পড়ি, নাসিবাদ গভর্নমেন্ট স্কুলে পড়তাম আমি প্রায় 20 বছর চিটাগাংয়ে কাটাইছি। নাসিবাদ গভর্নমেন্ট স্কুলে যখন পড়তাম, আমার স্কুল ঠিক অপোজিটে বিশাল লম্বা একটা পাহাড় ছিল। আমি তখন থেকে দেখতেছি পাহাড়টা কাটা হচ্ছে। ওই পাহাড় কেটে কিন্তু একটা বিশাল সোসাইটি হয়ে গেছে, এবং এই সোসাইটিটা সামনে অনেক মার্কেট, ব্র্যান্ডিংয়ের দোকান হয়েছে, কিন্তু এগুলো একসময় কিছুই ছিল না আমার দেখে। এখন গেলে আমি দেখি এত মানে রাস্তায় আমরা মানুষ গুনতাম একটা সময়। 75-এ যখন চিটাগাং গেছি, গাড়ি গুনতাম রাস্তায়, অনেক পর একটা গাড়ি যেত, মানুষ গুনতাম। আর এখন জিসি মোড়ে দাঁড়াইলে মানে দাঁড়ানো যায় না, একটু পরে সরে আসি, একটু সরি, আরেকটু সরি, এরকম লোকজন হয়ে গেছে। আর প্রচুর মার্কেট, দোকানপাট, যেগুলি কিছুই ছিল না। নাসিরাবাদে পরে, জিসি পরে লোকজনই দেখা যেত না। আর সেখানে এখন শত 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 মানুষ। অর্থাৎ ওই অনেক জিনিসটা আমার বদলে কাজে গেছে কাজে নগর জীবন। অনেক এই যে ঢাকা পরিবর্তনটা এবং আমি নিয়ে চট্টগ্রামে আপনার একক যে চিত্র প্রদর্শনী রয়েছে সেটি নিয়েও কথা হচ্ছিল। সেটিরই আমার কাছে একটি ব্রোশার রয়েছে, ফার্স্ট সোলো এক্সিবিশন, আর্টিস্ট মহিউদ্দিন আহমেদ, দেখতে পাচ্ছি ইনার সার্টিটিউড। বা এইখানে আপনি যেটি বলছিলেন তার যে চিত্র ফুটিয়ে তুলেছেন আপনার কর্মের মাধ্যমে, চিত্রকর্মের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আপনি চিটাগংয়ের কথা বলছিলেন, সেটি এইটাই। এই যে পাহাড়টা আমি দেখেছিলাম। আমি দর্শকদের যদি একটু দেখাতে চাই, বাহ, চমৎকার প্রদর্শনী, কি সুন্দর, চমৎকার। আপনি হচ্ছে এটা সম্ভবত চিটাগাং এর একটা ছবি আছে সেখানে। এটা ঢাকাকে চিন্তা করেছিলাম, আর ওইটা এটি চিটাগং। অর্থাৎ আমার হাতের বাম পাশেরটা কি চিটাগং। চিন্তা করে এই ছবিটা এঁকেছিলেন? চিটাগংয়ে আমি যে ছোটবেলাটা ছিলাম, 75 থেকে আমি চিটাগংয়ে, আমি যাওয়ার পর দেখলাম একটা সুন্দর সিম্পল একটা শহর, লোকজন আর ঘনবসতি নাই, সিমসাম লোকজন।
সেই যে চোখের মধ্যে আমার যে জিনিসটা ভাসছিল, আমার বাসার পাশে একটা পাহাড় ছিল, শিল্পকলা একাডেমি ছিল, ওর পাশে একটা মাজারা ছিল, আর একটু হাঁটলে আমি 10 মিনিট হাঁটলে আমি নাসিরাবাদ গভর্নমেন্ট স্কুলে যেতে পারতাম। আমি তখন নাসিরাবাদ গভর্নমেন্ট স্কুলে পড়েছি ক্লাস 8 পর্যন্ত। আমার স্কুলের পাশেই অপোজিটে একটা বেশ বড় একটা পাহাড় ছিল। আমি দেখতেছি এটা কাটতেছে পাহাড়টা, কি করে দেখি যায় এটা কাটে, প্রতিদিন কাটতে কাটতে ছোট হচ্ছে পাহাড়টা। একটা পর্যায়ে আমি যখন চিটাং ছিলাম ওই অবস্থায় দেখা গেছে যে আপনার বাড়িঘর সম্পূর্ণ কেটে ফেলেছে, এবং এটা অনেকগুলো বিল্ডিং হয়ে গেল। সামনে রাস্তার পাশে মার্কেট টার্গেট হয়ে আগে কিছুই ছিল না, মার্কেট বিশাল জমজমাট। আপনি তো চিটাঙের আগের অবস্থা দেখেছেন এবং বর্তমান অবস্থাটাও দেখছেন, যেহেতু তখন সবুজে ঘেরা চিটাঙের পাহাড়গুলো ছিল, বর্তমান অবস্থা যেটা বলছেন যে বিল্ডিং এ ঘেরা হয়ে গেছে। তো আপনার মনকে জিনিসটা কেমন করে নাড়া দেয় যে আসলে যে পরিস্থিতি বা পরিবেশের পরিবর্তনটা হলো সেটা কতটুকু, মানে আপনার অনুভূতিটা আমি একটু জানতে চাই। সময়ের সাথে পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। মানুষের দিন দিন কর্মব্যস্ততা বাড়ছে, চাহিদা বাড়তেছে, সেই সাথে সাথে চিন্তা ভাবনা চেঞ্জ হচ্ছে, কর্মসংস্থানের দরকার পড়তেছে, লোক বাড়তেছে। কিন্তু আমি এখনও ওইটা ফিল করি যেটা আমি শুরুতে দেখেছিলাম। ছোট্ট একটা আমরা তো ছোটো ছিলাম, তো আর ঘোরাফেরাটা তো খুব বেশি ছিল না, মনে হয়তো ছোট্ট একটা যদি চিরাং শহরটা এখন অনেক বড়, ওই সময় এত বড় ছিল না। ঢাকা যেমন এক সময় অনেক ছোটো ছিল, তো অনেক সিমসাম চলাফেরা, রাস্তাঘাট, মানুষগণ, যানজট নাই, কোলাহল নাই, সাউন্ড নাই, কিছু নাই। কোথাও একটা গাড়ি শব্দ হলে আমরা বাসাতেই শুনতে পারতাম, এরকম ছিল সিনটা। তো সেইটা এখন আর কিছু, এত বেশি ক্লাটার হয়ে গেছে। ঢাকা চিটাঙে আমি এখন কোনো আর পার্থক্য পাই না। আমি চিটাং গেলে মনে হয় যে আমি ঢাকাতেই আছি। স্বস্তির যে জায়গাটা ছিল সেটি আর এখন আর নাই। আগের মতো নেই। প্রচুর মানুষ, প্রচুর মার্কেট, দোকান পাড়, রাস্তাঘাট, গাড়ি, ফ্লাইওভারও ঢাকা চিটাংও ফ্লাইওভার আছে। জায়গাগুলি হওয়ার পরে ফ্লাইওভার জায়গাগুলি ঘুপচি একটু অন্ধকার। বিশ্ব রোডটা খোলামেলা ছিল, এগুলো এখন খোলামেলা নাই। আপনার একটি কর্ম দেখছিলাম এখানে, নো ওয়ার অনলি পিস। এর পেছনের ভাবনাটা একটু জানতে চাই, কারণ বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যে অস্থির পরিস্থিতি একটু ছোট করে জানতে চাই। আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছি। সারা বিশ্বে আমি ছোটবেলা দেখতেছি যে কিছুদিন পরই, কয়েক বছর পরই একটা ওয়ার্ল্ড ওয়াইড যুদ্ধ লেগে যায়। এর সাথে ওর সাথে ইরাকিরা, আমি শুনে একবার দেখছিলাম ইরাকিনার যুদ্ধ হচ্ছে টানা 8 বছর। তারপরে আবার উপসাগরের যুদ্ধ। আর আমাদের 71, আমি তখন শিশু ছিলাম, 2-1টা সিন একটু মনে পড়ে, ঢাকায় ছিলাম, তো ওইটা অতটা বুঝতে পারি না। কিন্তু পরবর্তী বিভিন্ন দেশের যুদ্ধগুলো এখন আমাদের বর্তমানে আপনার আমেরিকার সহযোগিতায় বিভিন্ন জায়গায় চলতেছে, ইসরায়েল, ইরান বা যুক্তরাষ্ট্র, ইরান অস্থিরতা চলছে। তো বিশ্বের মূল কথা হলো ঘুরে ফিরে একটা ধ্বংস হচ্ছে, সভ্যতা ধ্বংস হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, তারপরে বাড়িঘর তছনছ হয়ে যাচ্ছে, শিশু মারা যাচ্ছে। হ্যাঁ, রেজাল্টটা কি? নেগেটিভ। মানুষের নৈতিক অবক্ষয় হচ্ছে। ফাইনালি গিয়ে আমরা রেজাল্টটা পাচ্ছি নেগেটিভ কিছু আছে, আমরা পজিটিভ এখান থেকে কোনো কিছু পাচ্ছি না। যুদ্ধ করে কেউ কোনো সাইন করছে, ভালো কিছু করতে পারছে, সেরকম তো আমার চোখে পড়ে না। একদমই তাই। আমার মনে হয় যে কোনো যুদ্ধ না, আমরা শান্তি চাই। সেটাই আমরা চাই, আমরা শান্তি চাই, সবাই শান্তিতে বসবাস করতে। পৃথিবীর যে কোনো এক জায়গায় হলে এটা এফেক্ট চতুর্দিকে ছড়ায় পড়ে। আমাদের এখানে হচ্ছে না, কিন্তু এফেক্ট কিন্তু আমরা একদম তাই, পুরো বিশ্ব জুড়ে আমরা শান্তি চাই, শান্তির বার্তা নিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজ আপনার এত গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ, যমুনা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ডাকার জন্য। ভবিষ্যতে আবার যদি আপনারা আমাকে কোনোভাবে স্মরণ করেন, আমি অবশ্যই আসবো। নিশ্চয়ই, আপনার জন্য শুভকামনা। ভালো থাকবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন।